হ্যালো বন্ধুরা, বই মেলায় আপনাকে স্বাগতম। আজ আমরা রিচার্ড হ্যারিসের লেখা দ্য আর্ট অফ রিস্ক বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি। ছোট শহরের বাসিন্দা শুভম ছিলেন একজন সাধারণ মানুষ, কাজে ডুবে থাকা। প্রতিদিন অফিসে যাওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরা এবং সপ্তাহান্তে দারুণ সময় কাটানোই ছিল তার জীবন। কিন্তু কোথাও না কোথাও সে নিজেকে হারিয়ে যেতে অনুভব করত। তার জীবনে একঘেয়েমি ছিল। একদিন শুভমের চোখ পড়ল একটি বইয়ের দোকানের বাইরে বইয়ের স্তূপের ওপর। প্রতি নববর্ষে কিছু সংকল্প নেওয়ার অভ্যাস ছিল তার। এবার সে সিদ্ধান্ত নিয়েছিল তার জীবনে কিছু অ্যাডভেঞ্চার করার, কিন্তু সে জানত না কিভাবে এতে অ্যাডভেঞ্চার আনতে হয়। সে বইগুলোর দিকে তাকালো এবং সাথে সাথে একটি বইয়ের শিরোনাম তাকে আকৃষ্ট করল, দ্য আর্ট অফ রিস্ক, হোয়াট উই ক্যান লার্ন ফ্রম দ্য ওয়ার্ল্ডস লিডিং রিস্ক টেকার্স। সে বইটি তুলে নিয়ে পড়তে শুরু করল। প্রথম কয়েক পৃষ্ঠা পড়ার পর সে সিদ্ধান্ত নিল যে তাকে এটি কিনতে হবে। শাম তার ঘরে আরামে বসে টিভি বন্ধ করে দিল, ফোন সাইলেন্ট করে রাখল এবং বই পড়তে শুরু করল। প্রথম অধ্যায়ের শিরোনাম ছিল সাবধানে ঝুঁকি নিয়ে পরিচালিত হওয়া। শুভম ভাবল, কি একঘেয়ে বিষয়, ঝুঁকি সম্পর্কে শেখার কি আছে? কিন্তু সে পড়তে থাকল। ধীরে ধীরে হ্যারিসের কথাগুলো তাকে আকর্ষণ করতে শুরু করল। লেখক লিখেছিলেন যে ঝুঁকি নেওয়া মানে অপ্রয়োজনীয়ভাবে নিজের জীবনের ঝুঁকি নেওয়া নয়। প্রকৃত ঝুঁকি গ্রহণকারীরা হলেন তারা যারা প্রথমে প্রতিটি ঝুঁকি বিশ্লেষণ করে। তারা সবচেয়ে খারাপ পরিস্থিতি এবং তা এড়াতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বিবেচনা করে। শুভমের হঠাৎ মনে পড়ল যে একবার তার কলেজের দিনগুলিতে তার বন্ধুরা তাকে বাঞ্জি জাম্পিং করতে আমন্ত্রণ জানিয়েছিল। সে ভয়ে বের হয়নি, কিন্তু তার বন্ধু অর্জুন চলে গিয়েছিল এবং পরে তাকে বলেছিল যে বাঞ্জি জাম্পিং কোম্পানি ইতিমধ্যেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সেই সময় শুভম ভেবেছিল অর্জুন পাগল, কিন্তু এখন সে বুঝতে পারল যে অর্জুন রিস্ক নেয়। সে একটা হিসাব নিকাশ করে ঝুঁকি নিয়েছে। শুভম বইটি পড়ার সাথে সাথে মনে হলো যেন হ্যারিস সরাসরি তার সাথে কথা বলছে। সে বলছিল, শুভম, তুমি জীবনে কখনোই কোনো ঝুঁকি নিও না। তুমি সবসময় তোমার আরামের জায়গায় থাকো। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ, যদি তুমি হিসাব নিকাশ করে ঝুঁকি নিতে শুরু করো, তাহলে তোমার জীবন কতটা বদলে যেতে পারে? সে পড়তে থাকল। বইটিতে একজন পর্বতারোহীর গল্প ছিল, যিনি এভারেস্টে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন, চরম পরিস্থিতির জন্য তার শরীরকে প্রস্তুত করেছিলেন এবং প্রতিটি পদক্ষেপে তার সিদ্ধান্তগুলি মূল্যায়ন করেছিলেন। তিনি ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু সেই ঝুঁকিগুলি পরিকল্পিত ছিল। এই কারণেই সে সফল হয়েছিল। শুভম বইটি বন্ধ করে ভাবছিল, আমি কি আমার জীবনে এমন কিছু করতে পারি? সে চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করেছিল, সবচেয়ে বড় ভয় কি যা সে সবসময় এড়িয়ে চলে? সাথে সাথে উত্তর এসেছিল, ব্যর্থতা। আমি সবকিছু এড়িয়ে চলি কারণ আমি ভয় পাই যে আমি ব্যর্থ হব। কিন্তু হ্যারিস, এর অর্থ হলো ব্যর্থতার ভয়ে ভয় পাওয়ার পরিবর্তে আমার এটি বিশ্লেষণ করা উচিত। আমার ভাবা উচিত সবচেয়ে খারাপ পরিস্থিতি কি হতে পারে। যদি আমি এর জন্য নিজেকে প্রস্তুত করি, তাহলে হয়তো আমি জিতব। সে ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার জীবনে একটি ছোট কিন্তু অর্থপূর্ণ ঝুঁকি নেবে। কিন্তু কোনটি? সে তার ডায়েরি বের করে এমন কিছু জিনিসের তালিকা তৈরি করতে শুরু করল যা সে সবসময় করতে চেয়েছিল, কিন্তু ভয়ের কারণে কখনো করতে পারেনি। সে প্রথমেই যা লিখেছিল তা হলো তার নিজস্ব ব্যবসা শুরু করা। শুভম সবসময় ফটোগ্রাফিতে আগ্রহী ছিল এবং ভাবত যে যদি সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হয়, তাহলে তার সৃজনশীলতা উড়ে যাবে। কিন্তু তারপর তার মনে প্রশ্ন জাগত, যদি আমি ক্লায়েন্ট না পাই, যদি আমি ব্যর্থ হই, যদি আমি টাকা না আয় করি? কিন্তু এবার শুভম ভিন্ন কিছু করেছে। সে তার তালিকার নিজে লিখেছিল সবচেয়ে খারাপ কি হতে পারে। সে তার সবচেয়ে খারাপ ভয় লিখেছিল, 1, আমি ক্লায়েন্ট পাব না, 2, আমাকে আর্থিকভাবে লড়াই করতে হবে, 3, লোকেরা আমাকে নিয়ে মজা করবে। তারপর সে প্রতিটি ভয়ের সমাধান করে। সে তার নিজের প্রজেক্টে কাজ শুরু করে। সে ভাবল, যদি আমি ক্লায়েন্ট না পাই, তাহলে আমি শুরুতেই আমার বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য বিনামূল্যে শুটিং করতে পারব। এটি আমার পোর্টফোলিও তৈরি করবে। যদি আমি আর্থিক সমস্যার সম্মুখীন হই, তাহলে আমি একটি খণ্ডকালীন চাকরি করতে পারি। যদি লোকেরা আমাকে নিয়ে মজা করে, তাহলে তাদের ছেড়ে দাও। আমার জীবন আমার জন্যে, তাদের জন্যে নয়। এতদিন যা ছিল, প্রথমবারের মতো বাস্তবে রূপ নিতে শুরু করে। পরের দিন সে জমানো টাকা দিয়ে একটা ভালো ক্যামেরা কিনে। সে একটু ভয় পেয়েছিল, কিন্তু হ্যারিসের কথা তাকে অনুপ্রাণিত করেছিল। আত্মবিশ্বাস আসে প্রস্তুতি থেকে। সেটার শহরের একটি ছোট বাগানে গিয়ে অনুশীলন শুরু করে। সে প্রকৃতির ছবি এবং শিশুদের খোলামেলা ছবি তুলত। ধীরে ধীরে সে বুঝতে পারল যে ফটোগ্রাফি তার পেশা। কয়েক সপ্তাহ পরে এক বন্ধুর বিয়ে। বন্ধু অকপটে জিজ্ঞাসা করল, শুভম, আমাদের বিয়ের ফটোগ্রাফার নেই। সে বলল, তুমি কি আমাদের কিছু ছবি তুলতে পারো? সে কিছুক্ষণ প্রত্যাখ্যান করার কথা ভেবেছিল, কিন্তু তারপর সে হ্যারিসের বই থেকে প্রথম শিক্ষাটি মনে রেখেছিল, সাবধানী ঝুঁকি নিয়ে পরিচালিত হওয়া এবং তা গ্রহণ করা। সে নিজেকে বলল, আমি প্রস্তুতি নিয়েছি। সবচেয়ে খারাপ পরিস্থিতি কি?
যদি ছবিগুলো ভালো না হয় তাহলে তারা আমাকে চিৎকার করবে, কিন্তু অন্তত আমার শেখার সুযোগ থাকবে। সে হ্যাঁ বলল এবং পুরো বিয়ের ছবি তুলে নিল। যখন সে ছবিগুলো সম্পাদন করে তার বন্ধুকে পাঠালো, তার উত্তর প্রত্যাশিতেই ছিল। তার বন্ধু বলল, শুভম, এটা অসাধারণ, তুমি পেশাদারদেরও ছাড়িয়ে গেছো। সেদিন শুভম বুঝতে পারল যে ঝুঁকি নেওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া নয়। এর অর্থ হলো পরিকল্পনা এবং প্রস্তুতির মাধ্যমে ভয়ের মুখোমুখি হওয়া এবং সেগুলো কাটিয়ে ওঠা। গল্পটি এখানেই শেষ নয়, এটি কেবল শুরু ছিল। শুভমের এখন অনেক নতুন প্রশ্ন এবং স্বপ্ন ছিল, এবং বইয়ের পরবর্তী অধ্যায়টি তাকে আরও অনুপ্রাণিত করবে। শুভমের জন্য বইটি কেবল একটি বই ছিল না, এটি একটি সঙ্গী হয়ে উঠেছিল। প্রতিটি নতুন পদক্ষেপে তাকে পথ দেখিয়েছিল। প্রথম পাঠ থেকে সে যে আত্মবিশ্বাস অর্জন করেছিল তা তার জীবনে এক নতুন শক্তি সঞ্চার করেছিল। এখন সে প্রতিদিন নতুন পৃষ্ঠা উল্টাতে উত্তেজিত ছিল। একদিন সন্ধ্যায়, রাতের খাবারের পর, শুভম যখন বইটি খুলল তখন সে দ্বিতীয় পাঠটি বিল, স্থিতিস্থাপকতার গুরুত্ব। সে অধ্যায়ের প্রথম অনুচ্ছেদটি পড়তে শুরু করল, যেখানে হ্যারিস লিখেছিল যে প্রত্যেকের জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া উচিত। এটি করলে তার মানসিক শক্তি বৃদ্ধি পায়। শুভম এক মুহূর্ত ভাবল হয়তো এই পাঠটি তার কাছে ততটা প্রাসঙ্গিক হবে না। সর্বোপরি কেন তার স্থিতিস্থাপকতার প্রয়োজন ছিল? কিন্তু তারপর সে অধ্যায়টি গভীরভাবে পড়তে শুরু করল। হ্যারিস লিখেছিল যে স্থিতিস্থাপকতা কেবল কঠিন সময়েই নয়, দৈনন্দিন জীবনেও কার্যকর। সত্যিকারের শক্তি তখনই জন্ম নেয় যখন আমরা বারবার ব্যর্থ হই এবং এখনও উঠে দাঁড়াই। শুভম নিজেকে জিজ্ঞাসা করল যে তার জীবনে এমন কোনো চ্যালেঞ্জ আছে কি যা সে মোকাবেলা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তার সাথে সাথে তার কলেজ জীবনের একটি ঘটনা মনে পড়ল। সে একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তার বক্তৃতায় সে আত্মবিশ্বাসী ছিল, কিন্তু যখন সে মঞ্চে পৌঁছায় তখন তার পা কাঁপতে থাকে, তার কণ্ঠস্বর থমকে যায় এবং সে তার পুরো বক্তৃতা ভুলে যায়। তারপর থেকে সে আর কখনো জনসমক্ষে বক্তৃতা দেওয়ার চেষ্টা করেনি। সে অনুভব করেছিল যে সে এর জন্য উপযুক্ত নয়। কিন্তু এখন এই বইটি তার চিন্তাভাবনা বদলে দিয়েছে। সে পড়েছিল যে ব্যর্থতা একটি চ্যালেঞ্জ হতে পারে। চ্যালেঞ্জ থেকে পালানোর পরিবর্তে আমাদের সেগুলি থেকে শেখার চেষ্টা করা উচিত। এটি আমাদের আত্মবিশ্বাস তৈরি করে। হ্যারিস একজন পর্বতারোহীর গল্প শেয়ার করেছিলেন, যিনি বহুবার উচ্চতায় ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু বারবার ব্যর্থ হন। প্রতিটি পতনের পর সে আরও শক্তিশালী হয়ে উঠে দাঁড়ালো এবং অবশেষে চূড়ায় পৌঁছানোর স্বপ্ন পূরণ করল। শুভম ভাবল, যদি সে এটা করতে পারে তাহলে আমি কেন পারব না? সে তার ডায়েরিতে লিখেছিল, 1. আমি জনসমক্ষে বক্তৃতায় ভালো হতে চাই। 2. আমি প্রতি সপ্তাহে একটি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। পরের দিন অফিসে একটি মিটিং ছিল। শুভম সবসময় বসের মনোযোগ এড়াতে চেষ্টা করত যাতে তাকে কথা বলতে না হয়, কিন্তু এবার সে নিজেকে চ্যালেঞ্জ জানালো। বস যখন জিজ্ঞাসা করলেন কে তার দলের আপডেট দেবে, শুভম ধীরে ধীরে তার হাত তুলল। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। শুভম নিজেও একটু ঘাবড়ে গেল। তার হাত ঘামছিল, কিন্তু সে মনে মনে ভাবল, তোমার ভয়ের মুখোমুখি হও, হ্যারিস বলেছিল। আজ যদি আমি ব্যর্থ হই তাহলে পরের বার আমি আরও ভালো করব। সে কথা বলতে শুরু করল। প্রথমে তার কণ্ঠস্বর নিচু ছিল, কিন্তু ধীরে ধীরে শেষ করার সাথে সাথে সে আত্মবিশ্বাসী হয়ে উঠল। তাই বস হেসে বললেন, ভালো কাজ শুভম, এটা স্পষ্ট এবং সুনির্দিষ্ট ছিল। সেদিনই সে প্রথমবারের মতো বুঝতে পারল যে ব্যর্থতার ভয়ে প্রায়শই আমাদের কল্পনার চেয়েও বড়। বাস্তবে যখন আমরা নিজেদেরকে সেই ভয়ের মুখোমুখি হতে দিই তখন এটি এতটা ভয়ঙ্কর বলে মনে হয় না। বইটিতে হ্যারিস রেজিস্ট্যান্সকে একটি পেশি হিসেবে বর্ণনা করেছিলেন। যদি আপনি এটি বারবার ব্যবহার করেন তবে এটি আরও শক্তিশালী হয়। শুভম এই উপমাটি হৃদয়ে ধারণ করেছিলেন। তিনি নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিতে শুরু করেছিলেন। একদিন তার বন্ধু অর্জুন তাকে ট্রেকিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। শুভম উচ্চতায় ভয় পেতেন। প্রথমে তিনি প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন, কিন্তু তারপর তিনি হ্যারিসের কথা মনে করেছিলেন। আরামের অঞ্চলগুলি আমাদের দুর্বল করে তোলে, সেখানে বেরিয়ে আসুন এবং আপনার শক্তি উপলব্ধি করুন। শুভম অর্জুনের সাথে ট্রেকিংয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। ট্রেকিং সহজ ছিল না। কিছু জায়গায় এটি খাড়া ছিল, অন্য জায়গায় সরু পাথরে ভরা। এক পর্যায়ে তার ভয় কমে যেতে শুরু করে। তার পা কাঁপছিল এবং তার মনে হচ্ছিল সে পড়ে যাবে। কিন্তু তারপর অর্জুন তাকে ব্যাখ্যা করলেন, দেখো, যদি তুমি পড়তে ভয় পাও তাহলে কেবল প্রতিটি ধাপের ওপর মনোযোগ দাও, পুরো উচ্চতার দিকে তাকিও না, কেবল পরবর্তী ধাপের ওপর মনোযোগ দাও। এই কথা শুনে শুভম ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করল। প্রতিটি ধাপের সাথে সাথে তার ভয় কমে যায়। যখন সে চূড়ায় পৌঁছালো এবং চারপাশের দৃশ্য দেখতে পেল তখন তার মনে হলো যেন সে তার ভয়কে পেছনে ফেলে এসেছে।
ট্রেকিং থেকে ফিরে আসার সময় সে বুঝতে পারল যে স্থিতিস্থাপকতা মানে কেবল শারীরিক শক্তিই নয়, মানসিক শক্তিও। যদি সে মাঝপথে হাল ছেড়ে দিত তাহলে সে কখনোই সেই সুন্দর দৃশ্য দেখতে পেত না। এখন শুভমের চিন্তাভাবনা বদলে গেছে। সে ছোট বড় প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখতে শুরু করেছে। সে তার ফটোগ্রাফিকে আরও গুরুত্ব সহকারে নিতে শুরু করেছে। কেউ কেউ তার কাজের প্রশংসা করেছে, আবার কেউ কেউ তার কটাক্ষ করেছে। আগে সে সমালোচনায় বিরক্ত হতো, কিন্তু এখন সেইটিকে শেখার সুযোগ হিসাবে দেখছিল। কয়েক মাস পরে একটা বড় ফটোগ্রাফি প্রতিযোগিতা শুরু হলো। শুভম ভেবেছিল যে এটি তার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। বিখ্যাত আলোকচিত্রকারীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন। সে ভেবেছিল সে হয়তো তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবে না, কিন্তু তারপর তার মনে পড়ে গেল দ্বিতীয় শিক্ষাটি হ্যারিসের বই থেকে। সবচেয়ে খারাপ জিনিস যা ঘটতে পারে তা হলো আমার নাম তালিকায় না থাকা, কিন্তু আমি যাই করি না কেন তা আমাকে এগিয়ে নিয়ে যাবে। শুভম তার বেস্ট ছবিটা পাঠিয়েছিল। ফলাফল আসার পর তার নাম বিজয়ীদের তালিকায় ছিল না। সে একটু দুঃখিত হয়েছিল, কিন্তু হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সে প্রতিযোগিতার বিচারকদের কাছ থেকে ফিডব্যাক চেয়েছিল। ফিডব্যাক পেয়ে সে বুঝতে পারল যে তার ছবিটির আলো এবং কম্পোজিশনে উন্নতির প্রয়োজন। সে সেই দিন থেকেই এই বিষয়গুলিতে কাজ করতে শুরু করল। সে প্রতিদিন অনুশীলন শুরু করে। সে ছবি তোলা শুরু করে, ছোট ছোট স্থানীয় ছবি তোলে এবং প্রতিবার উন্নতি করার চেষ্টা করে। বই থেকে এই শিক্ষা এখন তার জীবনের একটি অংশ হয়ে উঠেছে। সে বুঝতে পেরেছিল যে স্থিতিস্থাপকতা কেবল বড় ব্যর্থতার জন্যই নয়, ছোট ছোট দৈনন্দিন চ্যালেঞ্জের জন্যও অপরিহার্য। গল্পটি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে শুভম প্রতিদিন নিজের একটি উন্নত সংস্করণ হয়ে ওঠার চেষ্টা করছিল। কিন্তু হ্যারিসের বই থেকে অন্যান্য শিক্ষাগুলি তাকে অন্য কিছু শেখাতে চেয়েছিল। শুভমের জীবনে যেন একটি নতুন অধ্যায় উন্মোচিত হয়েছিল। প্রতিদিন সে নিজেকে আরও একটু অন্বেষণ করত। প্রতিবার যখন সে কোনো সমস্যার মুখোমুখি হতো, তখন সে বই থেকে একটি পাঠ মনে রাখত এবং তা থেকে শেখার চেষ্টা করত। এখন বইটি কেবল তার জন্য একটি নির্দেশিকা ছিল না, বরং বন্ধু হয়ে উঠেছিল। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হচ্ছিল। শুভম সিদ্ধান্ত নিল যে আজ সে বই থেকে তৃতীয় পাঠটি পড়বে। বাড়িতে পৌঁছে সে গরম চা বানালো এবং তার প্রিয় কোণে বসল। সে বইয়ের তৃতীয় পাঠটি পড়তে শুরু করল। লাইনটি বোঝা, বেপরোয়া এবং সাহসের মধ্যে। প্রথম অনুচ্ছেদে হ্যারিস একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনের এমন কী জিনিস যা আপনি চিন্তা না করে করেন, এবং কি কি জিনিসগুলি যা আপনি ভয়ের কারণে কখনো করার সাহস পান না? শুভম এই প্রশ্নটি বেশ কৌতূহলোদ্দীপক বলে মনে করেছিলেন। তিনি নিজেকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি কখনো বেপরোয়া হয়েছি, নাকি আমি সবসময় এত সচেতন যে নিজেকে সাহস দেখানোর সুযোগ দেই না? হ্যারিস লিখেছিলেন যে সাহস এবং বেপরোয়াতার মধ্যে একটি খুব সূক্ষ্ম রেখা রয়েছে। কখনো কখনো আমরা অন্যদের কাজগুলিকে বেপরোয়া মনে করি, যখন তাদের জন্য এগুলি গণনা করা ঝুঁকি। এটি সমস্ত ব্যক্তির মানসিকতা এবং প্রস্তুতির ওপর নির্ভর করে। শুভমের হঠাৎ তার বন্ধু অর্জুনের কথা মনে পড়ে। অর্জুনই তাকে ট্রেকিংয়ে নিয়ে যাওয়ার জন্য জোর দিয়েছিলেন। অর্জুন প্রায়শই প্যারাগ্লাইডিং, স্কাই ডাইভিং এবং স্কুবা ডাইভিংয়ের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারে জড়িত ছিলেন। শুভম সবসময় অনুভব করত যে অর্জুন অপ্রয়োজনীয়ভাবে তার জীবনের ঝুঁকি নিচ্ছে, কিন্তু এখন সে বুঝতে পারল যে হয়তো অর্জুন একজন নির্জন লোক নন, বরং তার সাহস আসলে তার সীমানা অন্বেষণ করছিল। এই চিন্তা শুভমকে তার কর্মকাণ্ড পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। সে ভাবল, আমি অন্যদের সাহসকে আমার ভয় ঢাকতে নির্জন মনে করি, কিন্তু সত্য হলো আমি কখনোই আমার সীমা ঠেলে দেওয়ার চেষ্টা করি না। শুভম পরের কয়েকদিন আত্মবিসমর্শনা করে কাটিয়েছিল। সে তার ডায়েরিতে দুটি কলাম তৈরি করেছিল, ভয়ের কারণে আমি যে জিনিসগুলি এড়িয়ে চলি এবং চিন্তা না করেই যে জিনিসগুলি আমি করি। প্রথম কলামে সে লিখেছিল 1. উচ্চতা, 2. জনসমক্ষে বক্তৃতা, 3. আমার নিজের ব্যবসা শুরু করা। দ্বিতীয় কলামে সে লিখেছিল 1. প্রতিবার আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া, 2. কখনো কখনো চিন্তা না করে টাকা খরচ করা, 3. অন্যরা কেবল কারণ করছে বলেই কাজ করা। শুভম বুঝতে পেরেছিল যে তার জীবনের একটা বড় অংশ ভয় বা চিন্তাহীন সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হচ্ছিল। সে গণনা করা ঝুঁকি নিচ্ছিল না বা চিন্তা না করে সিদ্ধান্ত নিচ্ছিল না। সাহস আসলে জীবন অন্বেষণ করছিল। বইটিতে হ্যারিস একজন স্টান্ট পাইলটের গল্প শেয়ার করেছিলেন। এই পাইলট প্রতিদিন তার জীবনের ঝুঁকি নিতেন, কিন্তু প্রতিটি স্টান্ট করার আগে তিনি জরুরি অবতরণের বিকল্পগুলি সাবধানতার সাথে বিশ্লেষণ করতেন।
লোকে ভাবত তার স্টান্টগুলি বেপরোয়া, কিন্তু বাস্তবে তিনি আগে থেকেই সবকিছু গণনা করতেন। শুভম এই গল্প থেকে অনেক কিছু শিখেছিলেন। তিনি ভেবেছিলেন যে তার জীবনে সাহস এবং বেপরোয়াতার মধ্যে পার্থক্য বোঝার প্রয়োজন। তাকে তার সীমানা অন্বেষণ করতে হবে, তবে সতর্ক পরিকল্পনার সাথে। সেই সপ্তাহেই তিনি এই চিন্তাভাবনাকে কাজে পরিণত করার প্রথম সুযোগ পেলেন। অফিসে তার দলকে একটি নতুন প্রজেক্টে কাজ করতে বলা হয়েছিল। এটি প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এটি একটি সুনির্দিষ্ট ঝুঁকিও বহন করত। যদি প্রজেক্টটি ব্যর্থ হয়, তাহলে পুরো দল ক্ষতিগ্রস্ত হবে। শুভম প্রথমে ভেবেছিলেন যে তার অন্য কাউকে কাজটি করতে দেওয়া উচিত, কিন্তু তারপর তিনি নিজেকে প্রশ্ন করলেন, এই ভয় কি আমাকে আটকে রেখেছে? আমার কি এই বেপরোয়া ডিসিশন নেওয়া উচিত? যদিও এটি একটি গণনা করা ঝুঁকি হতে পারে, তিনি এবার প্রজেক্টের নেতৃত্ব হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার দলের সাথে পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা করলেন, ছোট বা বড় যে কোনো ঝুঁকি মূল্যায়ন করলেন। প্রজেক্টটি শুরু হওয়ার সময় তার কঠোর পরিশ্রম স্পষ্ট ছিল। প্রাথমিকভাবে অনেক চ্যালেঞ্জ ছিল। কিছু লোক তার সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করত, কিন্তু শুভম প্রতিটি প্রতিক্রিয়া গুরুত্ব সহকারে নিয়েছিল এবং সেই অনুযায়ী সমন্বয় করেছিল। অবশেষে প্রজেক্টটি সময়মতো শেষ হয়েছিল এবং কোম্পানিটি ভালো লাভ করেছিল। সেদিন শুভম বুঝতে পেরেছিল যে সাহস মানে কেবল বড় ঝুঁকি নেওয়া নয়। এর মানে হলো আপনার ভয় বোঝা, আপনার শক্তিগুলিকে স্বীকৃতি দেওয়া এবং একটি সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি। একদিন অর্জুন আবার তাকে আমন্ত্রণ জানিয়েছিল। এবার পরিকল্পনা ছিল স্কাই ডাইভিং। শুভমের হৃদয় ধড়ফড় করতে শুরু করেছিল। উচ্চতার ভয় এখনও তার মধ্যে রয়ে গেছে, কিন্তু এবার সে পিছু হটতে চাচ্ছিল না। সে অর্জুনকে জিজ্ঞাসা করল, স্কাই ডাইভিং সম্পর্কে তুমি কি মনে করো? তুমি কি ভয় পাও না? অর্জুন হেসে বলল, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি প্রতিবার বিমানে ওঠার আগে আমার প্রস্তুতি পরীক্ষা করি। আমি জানি যে আমি যদি সমস্ত সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করি, তাহলে কিছুই ভুল হবে না। শুভম ভাবছিল, আমি কি এটা করতে পারি? আমি কি আমার ভয়ের মুখোমুখি হতে পারি? সে ডাইভিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে পূর্ণ প্রস্তুতি এবং জ্ঞান নিয়ে। সে প্রথমে কোম্পানির বিস্তারিত তথ্য গ্রহণ করে, তাদের সুরক্ষা রেকর্ডটি চেক করে, প্রশিক্ষকের সাথে কথা বলে এবং যখন সে নিশ্চিত হয় যে এটি একটি গণনা করা ঝুঁকি, তখনই সে রাজি হয়। যখন বিমান থেকে ঝাঁপ দেওয়ার সময় আসে, তখন তার হৃৎস্পন্দন বেড়ে যায়, কিন্তু যখনই সে নিজেকে বাতাসে অনুভব করে, সে অনুভব করল ভয়টা অদৃশ্য হয়ে গেছে। সে কেবল মুহূর্তের মধ্যেই বাস করছে। নিচে নামার পর সে বুঝতে পারল যে সে তার আরামের অঞ্চল পুরোপুরি পিছনে ফেলে এসেছে। সেদিন সে হ্যারিসের তৃতীয় পাঠের আসল অর্থ বুঝতে পেরেছিল। সাহস এবং বেপরোয়াতার মধ্যে পার্থক্য কেবল মানসিকতার মধ্যে। যদি আমরা আমাদের সীমা বুঝতে পারি, আমাদের ভয়ের মুখোমুখি হই এবং সম্পূর্ণ পরিকল্পনার সাথে পদক্ষেপ নিই, তাহলে প্রতিটি চ্যালেঞ্জ একটি অ্যাডভেঞ্চারে পরিণত হয়। শুভমের চোখ এখন বইয়ের চতুর্থ পাঠের দিকে। সে বুঝতে পেরেছিল যে প্রতিটি অধ্যায় তাকে তার জীবনের একটি নতুন দিকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এবং সে এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। শুভম এখন বইয়ের পাঠ বাস্তবায়নে সম্পূর্ণরূপে নিযুক্ত ছিল। প্রতিটি নতুন অধ্যায় তাকে এমন মনে করিয়েছিল যা এই বইটি বিশেষভাবে তার জন্য লেখা হয়েছে। সে শিখেছে কিভাবে স্থিতিস্থাপকতা তৈরি করতে হয়, সাহস এবং বেপরোয়াতার মধ্যে পার্থক্য, এবং এখন পরবর্তী পাঠের সময় ব্যর্থতা থেকে শিক্ষা। সে পরের পৃষ্ঠায় ঘুরে পড়া শুরু করে। হ্যারিস লিখেছিল, ব্যর্থতা ইঞ্জিন, সাফল্যের বিপরীত, এটি এর দিকে একটি ধাপ। যদি আপনি ব্যর্থ না হন, ঠিক আছে, আপনি সম্ভবত নিজেকে যথেষ্ট চ্যালেঞ্জ করছেন না। এই লাইনগুলো পড়ে শুভম গভীরভাবে ভাবতে শুরু করলেন। তিনি নিজেকে জিজ্ঞাসা করলেন, আমি কি আমার ব্যর্থতাকে ধাপের পাথর মনে করি, নাকি আমি সেগুলো থেকে পালানোর চেষ্টা করি? তার মনে প্রথমেই একটা পুরনো বিতর্ক প্রতিযোগিতার স্মৃতি ভেসে উঠল, যেখানে তার পরাজয় তাকে এতটাই বিধ্বস্ত করে ফেলেছিল যে সে আর কখনো মঞ্চে পা রাখার চেষ্টা করেনি। তারপর তার মনে পড়ল একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার কথা, যেখানে হেরে যাওয়ার পর তিনি প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন এবং তার দক্ষতা উন্নত করেছিলেন। হ্যারিস লিখেছিলেন যে ব্যর্থতা থেকে পালানোর পরিবর্তে আমাদের এটি থেকে শেখার চেষ্টা করা উচিত। প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু শেখানোর জন্য তৈরি। সবচেয়ে বড় ঝুঁকি গ্রহণকারীরা তাদের ব্যর্থতার মধ্যে দিয়ে তাদের দক্ষতাকে আরও উন্নত করেছে। শুভম ভাবলেন যে তার ব্যর্থতাগুলিকে আলিঙ্গন করা শুরু করা উচিত। তিনি তার ডায়েরি তুলে লিখেছিলেন, একটি ব্যর্থতা, একটি বিতর্ক প্রতিযোগিতায় পরাজয়, শেখা শিক্ষা, প্রস্তুতির অভাব এবং নার্ভাসনেস কিভাবে মোকাবিলা করবেন। তার দুটি ব্যর্থতা রয়েছে। প্রথমটি ছিল একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় পরাজয়।
শিখানোর শিক্ষা ছিল আলো এবং রচনা উন্নত করা। তিনি ভেবেছিলেন যে যখনই কোনো ব্যর্থতা আসে তখন এটিকে কেবল পরাজয় হিসাবে দেখা উচিত নয়, বরং একটি অভিজ্ঞতা হিসাবে দেখা উচিত। কয়েকদিন পরে অফিসে একটি বড় উপস্থাপনা ছিল। শুভমের উপর এটি প্রস্তুত এবং বিতরণের দায়িত্ব ছিল। সে প্রথমে স্লাইড তৈরি এবং তার পয়েন্টগুলি সাজানোর জন্য কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু উপস্থাপনার দিন প্রজেক্টরে কিছু সমস্যা হয়েছিল এবং অর্ধেক স্লাইড সঠিকভাবে প্রদর্শিত হয়নি। এটি শুভমের ছন্দকে ব্যাহত করেছিল এবং তার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। প্রেজেন্টেশনের পরে তার বস তার প্রচেষ্টার প্রশংসা করেছিলেন, কিন্তু কিছু পয়েন্ট অনুপস্থিত থাকার জন্য প্রকল্পটি তাৎক্ষণিকভাবে অনুমোদন পায়নি। শুভমের খুব বাজে লেগেছিল। তার মনে হয়েছিল যে সে তার দলকে হতাশ করেছে, কিন্তু তারপর সে বই থেকে শিক্ষাটি মনে করেছিল। বিশ্লেষণ, আপনার ব্যর্থতা সর্বদা শেখার জন্য কিছু না কিছু আছে। সে নিজেকে জিজ্ঞাসা করেছিল যে সে কোথায় ভুল করেছে। সে আসল দিকগুলি বিচার করেনি। যদি সে প্রথমে প্রজেক্টের পরীক্ষা করত তাহলে এই সমস্যাটি হতো না। সে তাৎক্ষণিকভাবে একটি নোট লিখেছিল, পরের বার যখন তার উপস্থাপনা হবে তখন তার উচিত প্রথমে তার টেক্সট সেটআপ পরীক্ষা করা এবং সর্বদা একটি ব্যাকআপ পরিকল্পনা থাকা। এই ছোট ব্যর্থতা তাকে একটি বড় শিক্ষা দিয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর তার ভুলগুলি উপেক্ষা করবে না, বরং সেগুলিকে উন্নতি সুযোগ হিসেবে দেখবে। বইটিতে হ্যারিস একজন পর্বতারোহীর গল্প লিখেছেন। পর্বতারোহী একবার সঠিক পরিকল্পনা ছাড়া একটি উঁচু চূড়ায় আরোহণ করার চেষ্টা করেছিলেন এবং পড়ে যান। সেই দুর্ঘটনার পর তিনি কখনো হাল ছাড়েননি। তিনি তার পরিকল্পনা এবং সরঞ্জামের দিকে মনোযোগ দিয়েছিলেন এবং তার কৌশল পরিবর্তন করেছিলেন। কয়েক মাস পরে তিনি একই চূড়ায় আরোহণ করেছিলেন এবং সফল হয়েছিলেন। হ্যারিস লিখেছিলেন যে ব্যর্থতা হল আপনি কিভাবে এর প্রতি সাড়া দেন। এটি শুভমের গভীরভাবে স্পর্শ করেছিল। তিনি ভাবছিলেন যে যদি সেই পর্বতারোহী হাল ছেড়ে দিত তাহলে কি তিনি কখনো সেই চূড়ায় আরোহণ করতে পারতেন। শুভম এই দৃষ্টিভঙ্গি থেকে তার ফটোগ্রাফি দেখতে শুরু করলেন। তিনি স্থানীয় প্রদর্শনীতে তার ছবিগুলি প্রদর্শন করতে শুরু করলেন। একটি প্রদর্শনীতে কেউ তার ছবির সমালোচনা করে বলেছিল যে রচনাটি দুর্বল এবং পটভূমিটি খুবই বিভ্রান্তিকর। শুভম প্রথমে ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু তারপর সমালোচনাটি পজিটিভলি নিয়েছিলেন। তিনি পরের সপ্তাহ কেবল রচনার উপর কাজ করে কাটিয়েছিলেন। তিনি কয়েকবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি কিছু নতুন শিখেছিলেন। ধীরে ধীরে তার ছবিগুলো উন্নত হতে শুরু করে। একদিন অর্জুন আবার তার কাছে আসেন। এবার তিনি শুভমকে একটি সাইকেলিং ম্যারাথনে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন। পথটি ছিল 100 কিলোমিটার এবং শুভমের সাইকেল চালানোর খুব বেশি অভিজ্ঞতা ছিল না। সে ভয় পেয়েছিল যে সে হয়তো চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে পারবে না, কিন্তু সে ভেবেছিল যদি আমি ব্যর্থ হই অন্তত আমি আমার সীমাগুলো জানব এবং পরের বার আমি আরও ভালো করতে পারব। সে অংশগ্রহণ করতে সিদ্ধান্ত নিল। পথটি বেশ কঠিন ছিল। দিনের শেষে শুভম ভেবেছিল সে হয়তো শেষ রেখায় পৌঁছাতে পারবে না, কিন্তু সে নিজেকে বলেছিল এটি ব্যর্থতা নয়, এটি একটি প্রক্রিয়া। প্রতিটি প্যাডেল আমাকে আরও শক্তিশালী করে তুলছে। সে ম্যারাথনটি শেষ করেনি, সেটা করতে পারেনি, কিন্তু সে 75 কিলোমিটার অতিক্রম করেছে। তার হাঁটুতে ব্যথা করছিল, কিন্তু তার হৃদয় গর্বে ভরে উঠেছিল। সে অর্জুনকে বলেছিল, আমি আজ শেষ রেখায় পৌঁছাতে পারিনি, কিন্তু পরেরবার নিশ্চয়ই পৌঁছাবো। আজ আমি শিখেছি যে আমার ধৈর্য উন্নত করা দরকার। হ্যারিস তার বইয়ে লিখেছেন, দ্য মোস্ট সাকসেসফুল পিপল আরন্ট অ্যাফ্রেড টু ফেল, দে আর অ্যাফ্রেড অফ নট ট্রাইং। এই চিন্তা শুভমের হৃদয় আটকে গেছে। তিনি প্রতিটি ব্যর্থতাকে আরও ভালো হবার সুযোগ হিসেবে বিবেচনা করতে সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক মাস পর সে আবার একটি বড় ফটোগ্রাফি প্রতিযোগিতায় যোগ দিল। এবার তার ছবিগুলো প্রশংসিত হল, কিন্তু শুভম জানত যে এই জয় কেবল তার ব্যর্থতার কারণেই সম্ভব। যদি সে হাল ছেড়ে দিত তাহলে হয়তো সে এত দূর আসতে পারত না। শুভমের গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ব্যর্থতা তার ভয় নয়, বরং তার পরামর্শদাতা হয়ে উঠেছে। কিন্তু হ্যারিসের বইটিতে আরও অনেক শিক্ষা ছিল এবং শুভম জানত যে সে প্রতিটি থেকে নতুন কিছু শিখবে। শুভমের জীবনে দ্য আর্ট অফ রিস্ক এখন কেবল একটি শেখার হাতিয়ার নয়, বরং একটি জীবন পরিবর্তনকারী নির্দেশিকা ছিল। প্রতিটি নতুন পাঠ তাকে তার জীবনের কিছু দিক বোঝার এবং উন্নত করার সুযোগ দিয়েছে। এখন সে বইয়ের পরবর্তী অধ্যায়ে এসে পৌঁছেছে, যার শিরোনাম দ্য ভ্যালু অফ কমিউনিটি অ্যান্ড শেয়ার্ড এক্সপিরিয়েন্স। এই অধ্যায়টি শুভমের হৃদয়ে আঘাত করা একটি লাইন দিয়ে শুরু হয়েছিল। কেউ একা সফল হয় না। প্রতিটি মহান অভিযাত্রী এবং ঝুঁকি গ্রহণকারীর পিছনে একটি শক্তিশালী সম্প্রদায় থাকে
যা তাদের ওপরে তুলে ধরে। শুভম গভীর নিঃশ্বাস ফেলল এবং ভাবল যে তার জীবনে কি এমন কোনো সম্প্রদায় আছে যারা তাকে সমর্থন করে এবং যাদের কাছ থেকে সে শিখতে পারে। বইটিতে হ্যারিস বেশ কয়েকজন ঝুঁকিপূর্ণ ব্যক্তির গল্প শেয়ার করেছেন, যারা তাদের অভিজ্ঞতা ভাগ করে কেবল অন্যদের সাহায্যই করেননি, বরং নিজেদের উন্নতিও করেছেন। এরকম একটি গল্প ছিল একজন পর্বতারোহীর, যিনি সব সময় একা আরোহণ করতেন। কিন্তু একবার তিনি লক্ষ্য করলেন যে একজন সহপর্বতায়ী, যিনি কম অভিজ্ঞ ছিলেন, তাকে দেখে উন্নতি করছেন। তারা একসাথে আরোহণ করলেন এবং একে অপরের কাছ থেকে শিখে একটি বড় পাহাড়ে আরোহণে সফল হলেন। শুভমের কাছে এই গল্পটি খুবই প্রাসঙ্গিক মনে হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সর্বদা একা তার চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার চেষ্টা করেন, তা সে অফিসের সমস্যা হোক, ফটোগ্রাফি প্রকল্প হোক বা জীবনের অন্য কোনো ক্ষেত্রে ভয় হোক। তিনি বুঝতে পেরেছিলেন যে সম্ভবত তিনি অন্যদের কাছ থেকে সাহায্য চাইতে অনিচ্ছুক। সেদিন তিনি তার চারপাশের লোকদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তার ফটোগ্রাফি গ্রুপে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেছিলেন, যেখানে তিনি অনেক নতুন লোকের সাথে দেখা করেছিলেন। তিনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কৌশলযুক্ত লোকদের সাথে দেখা করেছিলেন। একদিন দলটি একটি বহিরঙ্গন ফটোগ্রাফি ভ্রমণের পরিকল্পনা করেছিল। এটি ছিল একটি আবুয়ান গ্রামে, যেখানে আলো এবং ছায়ার খেলা বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রথমে শুভম ভেবেছিল সে একাই ভ্রমণে যাবে এবং নিজের ছবি তুলবে, কিন্তু সে নিজেকে বলল যে যদি সে অন্যদের সাথে যোগ দেয় তাহলে সে নতুন কিছু শিখতে পারে। আসার পর শুভম লক্ষ্য করল যে প্রতিটি ফটোগ্রাফারেরই নিজস্ব অনন্য পদ্ধতি রয়েছে। কেউ কেউ রচনার উপর মনোযোগ দিয়েছে, আবার কেউ কেউ কেবল কালো এবং সাদা ছবি তুলেছে। শুভম তাদের সাথে কথা বলেছে এবং তাদের কৌশলগুলি পর্যবেক্ষণ করেছে। সে বুঝতে পেরেছে যে তাদের সাথে কাজ করলে তার নিজস্ব চিন্তাভাবনা এবং ফটোগ্রাফির ধরন উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে। সেদিন একজন সিনিয়র ফটোগ্রাফার তাকে একটি পরামর্শ দিয়েছিলেন, কখনো কখনো কোনো ছবির অসম্পূর্ণতাই এটিকে বিশেষ করে তোলে। সব সময় প্রতিসাম্য বা নিখুঁততার পিছনে ছুটবেন না। এই কথা শুনে শুভমের মনে একটি নতুন দৃষ্টিভঙ্গি এসেছিল। সেদিন সে কিছু অসম্পূর্ণ কিন্তু শক্তিশালী ছবি তুলেছিল, যা পরে খুব জনপ্রিয় হয়ে ওঠে। প্রশংসিত হ্যারিস তার বইতে লিখেছেন, একটি সম্প্রদায় কেবল একটি সুরক্ষা নালজাল নয়, এটি অনুপ্রেরণা এবং বিকাশের উৎস। শুভমের মনে এই লাইনটি প্রতিধ্বনিত হতে থাকে। সে বুঝতে পেরেছিল যে কেবল একটি প্রশাসনিক সম্প্রদায় নয়, একটি ব্যক্তিগত সহায়তা ব্যবস্থাও তার জীবনে গুরুত্বপূর্ণ। সে তার বন্ধুদের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে। সে অর্জুনের সাথে খোলাখুলিভাবে তার ভয় এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করল। অর্জুন তাকে তার কিছু ব্যর্থতার কথা বলল এবং বলল, শুভম, তুমি জানো আমি সবসময় সফল হই না, কিন্তু যখন আমার বন্ধুদের সমর্থন থাকে তখন প্রতিটি ব্যর্থতা কম কষ্ট দেয়। শুভম ভেবেছিল যে সে সব সময় একা তার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু সম্ভবত তার জীবনে অন্যদের অন্তর্ভুক্ত করার সময় এসেছে। কিছু সময় পর অফিসে একটি নতুন প্রকল্প আসে। এটি ছিল বিভিন্ন বিভাগকে জড়িত একটি সহযোগিতামূলক প্রকল্প। শুভমকে দলের অংশ করা হয়েছিল। প্রথমেই সে একটু দ্বিধাগ্রস্ত ছিল, কারণ সে প্রায়শই একা কাজ করতে অভ্যস্ত ছিল। এবার সে সচেতনভাবে দলে যোগ দিল। সে মিশে যাওয়ার এবং একীভূত হওয়ার চেষ্টা করল। সে বুঝতে পারল যে প্রত্যেকেই তাদের নিজস্ব শক্তি নিয়ে এসেছে। কেউ কেউ সংখ্যায় ভালো, কেউ কেউ সৃজনশীল আদর্শে ভালো। শুভম লক্ষ্য করল যে একটি দলের সাথে কাজ করা কেবল তার কাজকে সহজ করে তোলেনি, বরং তাকে তার দুর্বলতাগুলি সমাধান করার সুযোগও দিয়েছে। প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর শুভমের বস তাকে ডেকে বললেন, এবার টিম ওয়ার্কের কারণে আমাদের প্রকল্পটি খুব মসৃণভাবে সম্পন্ন হয়েছে। শুভম, তুমি দলকে একত্র রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ। সে বুঝতে পেরেছিল যে একা কাজ করা হয়তো তাকে এতটাও উৎপাদনশীল এবং প্রভাবশালী করে তুলতে পারে না। বইটিতে হ্যারিস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিল, অভিজ্ঞতা ভাগ করে দৃঢ় বন্ধন তৈরি করে। শুভম এই বিষয়টি তার জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। সে অর্জুনের সাথে সপ্তাহান্তে ট্র্যাকিং শুরু করল। আরও বেশি লোকজন তাদের সাথে যোগ দিতে শুরু করল। প্রতিটি ট্র্যাকিং একটি নতুন সমস্যা নিয়ে আসে, যা তারা একসাথে সমাধান করে। একবার তারা একটি কঠিন পথে আটকে যায়। বৃষ্টি শুরু হয় এবং তারা কিভাবে এগিয়ে যেতে হবে তা জানত না। অর্জুন সবাইকে একসাথে ডেকে দলের সাথে একসাথে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়।
সে সিদ্ধান্ত নেয় যে শুভম শিখেছে যে যখন মানুষ একত্র হয় তখন যে কোনো সমস্যার সমাধান করা যেতে পারে। ধীরে ধীরে শুভমের জীবনে একটি বড় পরিবর্তন আসতে শুরু করে। সে বুঝতে পারে যে সে এখন আরও বেশি আত্মবিশ্বাসী, খোলামেলা এবং সংযুক্ত বোধ করছে। একদিন যখন সে তার ফটোগ্রাফি গ্রুপের সাথে বসেছিল, তখন কেউ তাকে জিজ্ঞেস করল, শুভম, তুমি কেমন ছবি তুলছ? আমার মনের গভীরতা এখন কেন অন্যরকম মনে হচ্ছে? শুভম হেসে উত্তর দিল, কারণ এখন আমি একা শিখি না, আমি অন্যদের সাথে শিখি। তাদের গল্প, তাদের অভিজ্ঞতা আমার ছবিতে প্রতিফলিত হয়। সেদিন সে হ্যারিসের পাঠের আসল অর্থ বুঝতে পেরেছিল। সম্প্রদায় কেবল একটি সহায়ক ব্যবস্থা নয়, এটি একটি আয়না যা আমাদের প্রকৃত সম্ভাবনা দেখায়। এখন শুভম পরবর্তী পাঠটি পড়ার জন্য প্রস্তুত ছিল। সে জানত এই বইটি তাকে প্রতিবার একটি নতুন দিক দেখাবে এবং তার জীবনকে আরও উন্নত করবে। শুভমের জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। প্রতিটি নতুন দিনের সাথে সে আরও ভালো এবং শক্তিশালী বোধ করছিল। ঝুমকি শিল্প বইয়ের প্রতিটি পাঠ তার জীবনে নতুন আলো আনছিল। হ্যারিসের পরবর্তী পাঠ, সম্প্রদায় এবং ভাগ করা অভিজ্ঞতার মূল্য, তার চিন্তাভাবনাকে আরও গভীর করে তুলেছিল। শুভম বুঝতে পেরেছিল যে যতবার সে অন্যদের সাথে যোগাযোগ করে, তাদের গল্প শোনে বা তাদের অভিজ্ঞতা থেকে শেখে, সে নিজেকে আরও সমৃদ্ধ এবং সক্ষম বলে মনে করেছিল। সে আগে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল সেগুলিকে পাহাড়ের মতো দেখেছিল। মনে হচ্ছিল এখন সেগুলি কেবল ধাপের পাথর। সেই ফটোগ্রাফি গ্রুপ ট্রিপের পর তিনি সর্বদা অন্যদের সাথে সহযোগিতা করার চেষ্টা করতেন। এখন তিনি প্রত্যেকটি প্রকল্প এবং প্রতিটি চ্যালেঞ্জকে একটি ভাগ করা অভিজ্ঞতা হিসেবে দেখতেন। তিনি শিখেছিলেন যে একটি দলের প্রত্যেকেরই আলাদা আলাদা শক্তি এবং দুর্বলতা থাকে, এবং যখন লোকেরা তাদের শক্তি একত্রিত করে তখন এমনকি অসম্ভব কাজগুলিও সম্ভব হয়ে ওঠে। অফিসে একটি বড় উপস্থাপনা ছিল। এবার শুভম একা ছিলেন না। তিনি তার সহকর্মীদের সাথে আগে থেকেই কথা বলেছিলেন, প্রতিক্রিয়া সংগ্রহ করেছিলেন এবং দলের সাথে উপস্থাপনার প্রতিটি দিক প্রস্তুত করেছিলেন। উপস্থাপনা শেষ হলে শুভম কেবল তার কাজের জন্যই নয়, পুরো দলের প্রশংসা পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে একটি দলের প্রভাব একজন ব্যক্তির চেয়ে অনেক বেশি। শুভমের ব্যক্তিগত জীবনেও এই পরিবর্তন দৃশ্যমান ছিল। অর্জুনের সাথে সপ্তাহান্তে ট্রেকিং তাদের বন্ধুত্বকে আরও গভীর করে তুলছিল। প্রতিটি ট্রেকিংয়ে তারা ছোট বড় একসাথে সমস্যার সমাধান করত। একবার যখন একজন নতুন সদস্য তাদের সাথে যোগ দেয়, যে প্রথমবারের মতো ট্রেকিং করছিল, অর্জুন এবং শুভম তাকে পথ দেখাতে এবং তাকে সাহস দিতে সাহায্য করেছিল। সেদিন শুভম বুঝতে পেরেছিলেন যে কেবল শেখা নয়, অন্যদের শেখানো এবং সহায়তা করাও ততটাই গুরুত্বপূর্ণ। হ্যারিস লিখেছিলেন যে ভাগ করা অভিজ্ঞতা কেবল স্মৃতি তৈরি করে না, বরং এমন শিক্ষা যা সারা জীবন ধরে থাকে। শুভম এখন এই কথাগুলো পুরোপুরি বুঝতে পারছিলেন। একদিন শুভম যখন তার অতীতের কথা ভাবছিল, তখন তার মনে পড়ে গেল যে সে আগে কতটা একাকী ছিল। একা প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করছিল। সে প্রতিটি ভয়ে নিজের মধ্যেই রেখেছিল। কিন্তু এখন তার জীবনে একটি সম্প্রদায় ছিল। তা সে অফিসের সহকর্মী হোক, তার ফটোগ্রাফি গ্রুপের সদস্য হোক, অথবা অর্জুনের মতো একজন সত্যিকারের বন্ধু হোক। সে ভাবল, আমি যদি এই লোকগুলোকে আমার জীবনে আসার সুযোগ না দিতাম, তাহলে হয়তো আমি এখনও সেখানেই দাঁড়িয়ে থাকতাম, বিভ্রান্ত, ভীত এবং বিচ্ছিন্ন। শুভম হ্যারিসের বই থেকে এই শিক্ষাটিকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন সে কেবল নিজের জন্য নয়, তার চারপাশের মানুষদের সাথে এগিয়ে যাবে। সে শিখেছিল যে সম্প্রদায় মানে কেবল সমর্থন পাওয়া নয়, এটি কেবল একজন ব্যক্তি হওয়ার বিষয় নয়, বরং অন্যদের সমর্থন করার বিষয়েও। এখন শুভম সেই ব্যক্তির থেকে অনেক আলাদা ছিল, যিনি দ্য আর্ট অফ রিস্কের প্রথম পৃষ্ঠাটি খুলেছিলেন। কিন্তু তিনি জানতেন যে যাত্রা এখনও শেষ হয়নি। হ্যারিসের বইটিতে আরও অনেক শিক্ষা ছিল এবং শুভম তার জীবনে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত ছিল। গল্পটি এখানেই শেষ হয় না, কারণ শুভমের জীবনের প্রতিটি নতুন পদক্ষেপের সাথে, প্রতিটি নতুন অভিজ্ঞতার সাথে এবং প্রতিটি নতুন সম্পর্কের সাথে এই শিক্ষাগুলো তাকে আরও উন্নত করে তুলবে। তো বন্ধুরা, আজকের জন্য এটিই ছিল আমাদের বইয়ের সারাংশ। অনুগ্রহ করে কমেন্ট করে আমাদের জানান যে আপনার এটি কেমন লেগেছে।